বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সবাইকে ঈদ মোবারক। আমি অনেক দিন পর আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। হঠাৎ করেই কি বলবো, ঈদের আগের দিন রাত থেকে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি। আমি কিন্তু কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওইখান থেকেই হয়তোবা শরীরটা খুবই খারাপ ছিল। তো এই কারণে আমি ঈদের দিন সকালটা খুবই সাদামাটাভাবে শুরু করেছি, কারণ ঈদের আগের দিন সারা রাত আমি অনেক অসুস্থ ছিলাম। সারা রাতই হাঁটাহাঁটির উপরে ছিলাম, এক ফোঁটাও শুতে পারিনি। যার কারণে ভাবলাম যে ঈদের দিন যেহেতু গরু কাটার পর অনেক কাজকর্ম বেড়ে যাবে, এ কারণে সকালের নাস্তা খুবই সিম্পলভাবে শুরু করি। এছাড়া আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন আমি ঈদ নিয়ে কত আয়োজন করি। আপনাদের ভাইয়া সারা বছর খাক না খাক, ঈদের সময় কিন্তু তাকে অনেক অনেক আইটেম করে খাওয়াতে হবে। এটা তার একটা অভ্যাস। তো ঈদের দিন আমি শুধুমাত্র পরোটা আর লাচ্চা সেমাই রান্না করেছি, সেই সাথে আলু ভাজি করেছি আর ১ কাপ চা তৈরি করে নিয়েছি। এটাই ছিল আমাদের ঈদের দিনের সকালের নাস্তা। আসলে আমি অসুস্থ থাকলে দেখি যে আমার পুরো সংসারটাই এলোমেলো হয়ে গিয়েছে। আসলে কিচ্ছু করার নেই, কী করব বলেন? আমি তো সবকিছু করি। তো আমি যদি এখন রান্নাবান্নার মধ্যে অনেক বেশি পরিমাণে চাপ নেই, তাহলে কিন্তু আমার শরীরটা অনেক খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এখনও খুবই অসুস্থ, মানে ঈদের দিন। আলহামদুলিল্লাহ এখন যখন ভয়েস দিচ্ছি তখন আমি অনেকটাই সুস্থ। তবে ঈদের দিন আমি খুব ভয়ে ছিলাম, আতঙ্কে হয়ে পড়েছি। কিভাবে আমি এই কাজগুলো করব? এখনও তো কোরবানি দেয়া হয়নি। কিভাবে কি করব? এটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। তো আমি সকালের নাস্তাটা করার পর এখানে আমার বড় মেয়ে বলছিল আমাকে মেহেদি পরিয়ে দিবে। আমি তো অনেক অসুস্থ ছিলাম, শুয়েই আছি। তো সে যখন বায়না করলো মায়ের হাতটা একটু রাঙিয়ে দেওয়ার জন্য, তখন আমি ভাবলাম যে আচ্ছা শুয়ে যেহেতু আছি, ও যাই এঁকে দেখ না কেন কোনো সমস্যা নেই। আমি ওটাই এঁকে নেব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও যতটুকু মানে বড় ততটুকু পর্যন্ত কিন্তু অনেক ভালো এঁকেছে। আর এটা এঁকেছে আমার ছোট্ট পরী। মানে কি বলবো, ওরা যে কত খুশি আমাকে মেহেদি লাগিয়ে দিয়ে। এখানে কিন্তু বেশ অনেকটা সময় নাস্তা করার পর আমি শুয়েছিলাম, মানে ঘর-টর পরিষ্কার করার পর শুয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া কলিজা, ফ্যাপসা এগুলো পাঠিয়েছে। ভাবলাম যে এখন এগুলো রান্না করে ফেলি। তো আমি এগুলো রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি পুরোপুরি ব্লগটা শেয়ার করতে চেয়েছিলাম ঈদের দিন আমি কি, কি করি না করি। তবে আসলে সুস্থতা আসলে আল্লাহর বড় নেয়ামত। অসুস্থ থাকলে বুঝা যায়। অসুস্থ হওয়ার পর আমি একদমই ক্যামেরাটা অন করতে মনেই চাচ্ছিল না যে কিভাবে ক্যামেরা অন করব। তারপরেও অল্প, অল্প করে আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা করা। তো এখানে অফ ক্যামেরাতে কলিজা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে ভাপ দিয়ে নিয়েছি, তারপর মশলা দিয়ে আমরা সবসময় যেভাবে গরুর মাংস রান্না করি সেভাবেই বসিয়েছি। আর আমরা কিন্তু দুপুরবেলা কলিজা দিয়ে সবাই ভাত খাই, তারপর সন্ধ্যার দিকে গরুর মাংসটা বসাই। কারণ কাজকর্ম করতে করতে তো অনেকটা দেরি হয়ে যায়, সবাইকে ভাগ বন্টন করে দিতে দিতে দেখা যায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তারপর আমি রান্নাটা বসাই। তো এই তো এখানে কলিজা রান্না করার পর এখন আমরা দুপুরের খাওয়া-দাওয়া শেষ করব। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করার পর আমি পুরো ঘরের সমস্ত কাজ শেষ করেছি। ভাগ ভাগ বন্টন করে সবাইকে দিয়ে দেওয়ার পর আমাদের যা ছিল সব আমি ফ্রিজে তুলে রেখে পুরো ঘরটা পরিষ্কার করে এই তো যতটুকু মাংস রান্না করব সেটা নিয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর চুলাতে তুলে দিয়েছি। আর প্রত্যেকটা মশলার পরিমাণ আমি খুব আন্দাজ করে করে দিচ্ছিলাম। দেওয়ার পরে এই তো নাড়াচাড়া করে রান্না করে নেব। বিয়ের আগের ঈদের দিনগুলো ছিল খুবই অন্যরকম, তাই না? মেহেদি পরা, তারপর মায়ের হাতের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করা, ঘুরতে যাওয়া, এসব নিয়েই কিন্তু আমাদের ঈদের আনন্দটা ছিল, যেটা আমার মেয়েদের মধ্যে এখন দেখি। তবে এখনকার ঈদে হচ্ছে দায়িত্ব, তারপর অনেক কিছু বেড়ে গিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন মেহেদি লাগানোর তো কোনো সময়ই নেই, কাজ করতে করতেই অবস্থা খারাপ। আমি কিন্তু আজকে বটও নিয়েছি, মানে বট পরিষ্কার করেছি, তাহলে বুঝতে পারছেন কতটা সময়ের ব্যাপার।
আলহামদুলিল্লাহ সন্ধ্যার মধ্যেই সব কিছু শেষ করে নিয়েছি। তো সেটাই বলি আর কি, এক সংসার করতে করতে আসলে দায়িত্ব বেড়ে যায়। আমার বিয়ের ১০ বছর হয়ে গিয়েছে। এখন কিন্তু সংসারের অধিকাংশ দায়িত্বই আমার উপরে, যার কারণে আমি যদি একটু শুয়ে পড়ি তাহলে এই সব কিছু এলোমেলো হয়ে যায়। যেমন আমি যদি আজকে গতকালকের মতো শুয়ে থাকতাম তাহলে তো আমি মানে কোনো কাজই এগোতে পারতাম না, সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে গরুর মাংসটা মোটামুটি রান্না করে নিয়েছি। আজকের গরুর মাংসটা কালার যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্ট হয়েছে। আমার বিয়ের পর প্রথম ১ থেকে ২ বছর আমার শাশুড়িকেই রান্না করতে দেখেছি। আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে রান্না করতো, তখন আমি সেরকম একটা বুঝতাম না। তবে আস্তে আস্তে যখন আমি রান্নাবান্না শিখে গেলাম, রান্নাবান্নার দায়িত্বটা পেলাম, তারপর থেকে অনেক অনেক মাংস আমি একাই রান্না করি আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু ৭ থেকে ৮ কিলো মাংস আছে, অথবা তারও বেশি হবে। তবে বোঝা যাচ্ছে না, যেহেতু ক্যামেরাতে সবকিছু একটু ছোট ছোট বা অল্প পরিসরেই দেখা যায়। তো এইটুকু রান্না কিন্তু আমি আগে কখনোই কল্পনা করিনি। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব মজা করেই রান্নাগুলো করতে পারি। সারাদিনের কাজকর্ম করতে করতে এতটাই কাহিল হয়ে গিয়েছি, আমি রান্নাটা করার পর একদম টানা ঘুম দিয়েছি। তারপর রাতে উঠে শুধুমাত্র একটু ভাত খেয়ে আবারও ঘুম। সকালবেলা উঠে রুটি বানিয়ে নিয়েছি, ১ কাপ ধোয়া ওঠা কফি তৈরি করে নিয়েছি, আর গতকালের গরুর মাংস, মানে এই ভিডিওটুকু ছিল ঈদের দিনের পরের ভিডিও, মানে ঈদের পরের দিনের ভিডিও। তো এখানে আমি গরুর মাংস দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। তারপরেই মূলত আমি অন্যান্য কাজগুলো করব আস্তে আস্তে। আমি আজকে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, অসুস্থ থাকলে ক্যামেরা অন করতে একদমই ইচ্ছে করে না, সেরকমটাই আর কি। তো এখানে আমি গরুর মাংস দিয়ে খেয়ে নিচ্ছি রুটি। আপনাদের কার কার ঈদ কোথায় কেটেছে, কেমন কেটেছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আমি তো আমার বাসায় সবসময় ঈদ করি। এই যে বিয়ের ১০ বছর আমি আমার শ্বশুরবাড়িতেই ঈদ করি। মানে আমার যেখানে বাসা সেখানেই ঈদ করি। আর ঈদের পর এদিক সেদিকে ঘুরতে যাওয়া হয়। তবে ঈদটা কিন্তু বাসাতেই করা হয়। আর কোরবানি যেহেতু এখানেই দেই, কাজকর্ম এখানেই সব। যার কারণে এখানেই ঈদ করা। তো এখানে খাওয়া-দাওয়া করতে করতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটুকু দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।